পুলিশ ফাইল। শুরুতেই বলে রাখি, আজকের এই ঘটনাটি আমরা একজনকে উৎসর্গ করতে চাই। তিনি হলেন একজন মা, যিনি তার জীবনের দীর্ঘ 15 বছর অনন্ত লড়াই চালিয়ে গেছেন তার মেয়ের মৃত্যুর বিচার চেয়ে। ইনি যমুনা দেবী, বাড়ি দক্ষিণ 24 পরগনার সোনারপুর। 1999 সালের দুর্গাপুজোর মহাসপ্তমীর দিন যখন গোটা রাজ্য আলোর মালায় সেজে ওঠার জন্য তৈরি, ঠিক তখনই এই হতভাগ্য মায়ের জীবনের সব আলো নিভিয়ে দিতে জ্বলে উঠল আগুন। সেই আগুনে দগ্ধ হলো এক জীবন্ত প্রতিমা। সবাই মাকে দেখতে যাবে, আমি আমার সোনার প্রতিমাকে দেখবো না। না, এই হতভাগিনী মাকে তার প্রতিমার মুখ দেখতে দেওয়া হয়নি। তারপর কেটে গেছে দীর্ঘ 15 বছর। তার উমা আর কোনোদিনও ঘরে ফিরবে না জেনেও এই দীর্ঘ সময় ধরে লড়াই করে জিতেছেন এই জননী। কিন্তু কি পাবে এত বড় শাস্তি পেতে হয়েছিল এই মাকে? এই মর্মান্তিক কাহিনী আজ আপনাদের দেখাবো। সোনারপুরের যমুনা দেবীর 2 মেয়ে 1 ছেলে। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে 3 ছেলে মেয়েকে মানুষ করেছিলেন তিনি। সংসারের অভাব মেটাতে যমুনা দেবীর ছেলে সজল অটো চালাতো। 3 ছেলে মেয়ের মধ্যে সবথেকে বড় কাবেরী। নানা জায়গায় খোঁজ খবর করে তার বড় মেয়ে কাবেরীর জন্য একটি পাত্র ঠিক করলেন যমুনা দেবী। তাছাড়া আমারও আর কিছু জিজ্ঞেস করার নেই, তবে আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে। আচ্ছা, আপনি তো চাকরি করেন না, না? তাহলে আরে ও চাকরি করবে কোন দুঃখে? এত এত জমি জমা, বাড়ি গাড়ি অটো, ও তো জমিদার মানুষ। এসব সামলে ওর চাকরি করার সময় কোথায়? বাবা এত ব্যস্ত মানুষ, আবার আমার দিদির জন্য সময় থাকবে তো? আপনার দিদিকে কিন্তু একা হাতেই সংসার সামলাতে হবে। বাড়িতে আমার আর কেউ নেই। আপনার দিদি যদি সময় বের করতে পারে, আমার সময়ের অভাব হবে না। সে আমার মেয়ে পারবে, বাড়ির বড় সন্তান, এই সংসার তো একাই আগলে রাখে। তাহলে তো হয়ে গেল। ভালো ছেলে, মোটা রোজগার, বাড়িতে ঝগড়া করারও কেউ নেই। আপনার মেয়ে কিন্তু রাজরানী হয়ে থাকবে। সবই ঠাকুরের ইচ্ছে। মেয়ে যদি আমার হাসি মুখে স্বামীর ঘর করতে পারে, তবে মায়ের আর কি চায়? ব্যাস, তাহলে বিয়ে কিন্তু ফাইনাল। কিন্তু আপনাদের যদি কিছু দাবি দেওয়া থাকে। না না, আমার দাবি টাবি কিচ্ছু নেই। আপনারা যতটুকু পারবেন ততটুকু করবেন। ব্যাস, কমপ্লিট। কি কমপ্লিট? আরে বিয়ের নিয়ম কানুন। ও, বিয়ের কি ঝামেলা! বাপরে বাপ, কাজকর্ম সব ডকে উঠেছে। উঠুক। বিয়ের প্রথম প্রথম সবারই কাজকর্ম ডকে ওঠে, বুঝলেন মশাই? আরে আমার কাজকর্ম তো আর অন্য 5 জনের মতো নয়। তাছাড়া কাজ হলো আমার নেশা। এই যে কদিন কাজ করতে পারিনি, একেবারে দম বন্ধ হয়ে আসছে। তা আমার কাছে থাকলেও বুঝি দম বন্ধ হয়ে আসছে? আমি কি তাই বলেছি? কিন্তু দেখো, কাল থেকে কিন্তু সত্যিই ব্যস্ত হয়ে পড়ব। আমার কাজই এমন। কোথায় যাব, কখন ফিরবো, আদৌ রাতে বাড়ি ফিরবো কিনা তারও ঠিক নেই। রাতেও বাড়ি ফিরবে না? আমি কি একা একা থাকবো নাকি? সে ঠিক অভ্যেস হয়ে যাবে। তাছাড়া আমি তো রোজ রোজ রাতে বাইরে থাকবো না, 9 মাসে 6 মাসে একদিন। ও, তাহলে বরং তখন নয় বাপের বাড়ি গিয়েই থাকবো। না, এই একটা ব্যাপারে কিন্তু আমার আপত্তি আছে। বাড়িতে লোক নেই বলে তুমি ঘন ঘন বাপের বাড়ি যাবে, এটা চলবে না। রাতে আমার বাড়িতেই থাকতে হবে, মাঝে মধ্যে বাপের বাড়ি যাবে। আমার ঘরের লক্ষ্মী বাইরে যাবে না। কিন্তু আমি সারাদিন বাড়িতে করবোটা কি? আরে কাজের কি অভাব আছে? তাছাড়া দেখো, আমরা তো এখন 2 জন, বেশি দিন তো 2 জন থাকবো না। তারপর 3 জন, তারপর 4 জন, তারপর আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। সবই তোমাকে একা হাতেই সামলাতে হবে। তবে টাকা পয়সা যা লাগবে সব পেয়ে যাবে। তুমি কিন্তু চেয়ে নিও, লজ্জা করো না জানো। আচ্ছা, তুমি যে এত কাজ কাজ করো, তোমার কাজটা কি বলো তো? ওই
কি করেছো গুরু? 2 দিয়েই মেরে দিলি? শালা 1 মাসে বিয়ের খরচা তুলে নেবে। বিয়ের খরচা কেন রে? আমি সংসার চালানোর খরচাটাও তুলবো। তুই জুয়া খেলে সংসার চালাবি? কেন চালাবো না? বেটা ছেলের গাড়ি বাড়ি যতই থাকুক, তার একটা পেশা থাকে। আমার পেশা হলো জুয়ো খেলা। আর নেশা হলো মাল খাওয়া। নেশা দুটো, একটা হলো মদ খাওয়া আর একটা এই দেখ। বাহ, খুব ভালো। ভালো কি আর থাকতে পারি? 7-8 দিন ধরে আমার ফুলি সোনার মুখ না দেখতে পেরে ভালো কি আর থাকি? থাক, হয়েছে। নতুন বইয়ের সুন্দর মুখ ছেড়ে কি আর তুমি এই ফুলির বাসি মুখ দেখতে আসবে? ফুলি তোমার কে? ওই দেখ হয়ে গেল। আরে রাগ করছো কেন? এই যা তো, ফুলির জলে কিছু নিয়ে আয়। থাক, কোনো দরকার নেই, আমি এক্ষুনি চলে যাব। আরে যা না, যা। এই বসো। ছাড়ো। আরে বসো না। রাগ করছো কেন? বিয়ে করেছি বলে রাগ করেছো? আমার রাগে কি যায় আসে? তোমাকে ছাড়া আমি কি আর থাকতে পারি? থাকতে না পারলে বিয়েও করতে না। আরে বাবা, বাড়িতে তো একটা কাজের লোক লাগে নাকি? থাক, হয়েছে। স্বামীর রান্না করে আর জামা কাপড় কেচে কোনো মেয়েরই স্বাদ মেটে না। সেটা তো আমি ভালোভাবেই জানি। তুমি যদি তোমার স্বামীকে নিয়ে খুশি হতে, তাহলে কি আর আমার কাছে আসতে? হ্যাঁ, অসভ্য, খুব অসভ্য তুমি। অসভ্য স্বামীর খিদে বউ কি আর মেটাতে পারে? তার জন্য একটা ফুলি রানী চাই। ফুলির কাছে তোমার বউ আসতে দেবে? কি করে আটকায় দেখি? আমি আজই যাব। তোমার বরকে তাড়াতাড়ি মদ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। সে আজ বাড়িতে আসবে না। তাই নাকি? সত্যি যাবে আজ রাতে? যাব। সারা রাত আটকে রাখবো কিন্তু। আটকাতে হবে না, আমি এমনি এমনিই থাকবো। সত্যি? সত্যি। শোনো, বেশি ডাকাডাকি করলে কিন্তু লোকজন টের পেয়ে যেতে পারে। তুমি দরজাটা ভেজিয়ে রাখবে, বন্ধ করো না যেন। ফুলি, ফুলি, দুষ্টুমি হচ্ছে? বাহ, খুব সুন্দর লাগছে তো তোমার। তোমার বইয়ের থেকেও সুন্দর। আমার ফুলের মুখটা ঠিক পূর্ণিমার চাঁদের মতো। আর তোমার বউ? উস, অমাবস্যার প্যাঁচা। এই হাসিটাই আমায় পাগল করে দেয়। বউকে রাতে বেশি আদর করবে না তো? উস, আদর? সারাদিন ধরে বাড়ির কাজ করবে, তার বদলে দুবেলা দুমুঠো খেতে পাবে, ব্যাস। খাও। এভাবে কি আর আমি আমার বউকে মদ খাইয়ে দিতে পারবো বলো? খাও খাও। আর খাবো না, বেশি নেশা হয়ে গেলে ঘুমিয়ে পড়বো। আজ ঘুম বন্ধ, সারা রাত একদম ঘুমাতে দেবো না, বুঝলে? ও কাকা বাবু, হ্যাঁ আসুন আসুন। কি ব্যাপার, কটা বাজে? রাত্রি 2টো বেজে গেছে, এখনো বাইরের লাইট জ্বলছে, ঘরের আলো জ্বলছে। সে ফেরেনি এখনো? না, কখন বেরিয়েছে? সেই সকালে। তোমার খাওয়া দাওয়া হয়েছে? না। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। এই সবে কয়েকদিন বিয়ে হয়েছে, এরই মধ্যে বাইরে রাত কাটাচ্ছে। আগেই বলেছিল। কি বলেছিল? কাজে বেশি চাপ থাকলে মাঝে মাঝে রাত্রে নাও ফিরতে পারে। কি কাজ করে ও? হ্যাঁ, কি কাজ করে? বসে বসে শুধু বাপের পয়সাগুলো ধ্বংস করছে। কাজের মধ্যে তো দুটোই, ওই মদ খাওয়া আর জুয়া খেলা। এই শোনো, কালকে সকালবেলা ও যখন ফিরবে না ঘরে, ওকে চেপে ধরবে। ঘরের বউ একটু শক্ত না হলে না,
ঘরের ছেলেগুলো একেবারে উচ্ছন্নে যায়। যাই হোক, এখন খেয়ে দে, লাইট নিবি, শুয়ে পড়ো। সে আর এখন ফিরবে না। একদম গায়ে হাত দেবে না আমার। চাপ বাবা, তোমার আবার কি হলো? কোথায় ছিলে সারা রাত? কোথায় ছিলে মানে? কাজ ছিল, তোমাকে তো আগেই বলেছি। মিথ্যে কথা, কোনো কাজ করো না তুমি। সারা দিন মদ খেয়ে আর জুয়া খেলে কাটাও। কে বলেছে তোমায়? যেই বলে থাক, মিথ্যে বলেনি। কারণ কারণ তোমার মুখ দিয়ে এখনো মদের গন্ধ বেরোচ্ছে। আরে বাবা, রাত জেগে কাজ করতে গেলে ওসব একটু আধটু খেতে হয়। রাত জেগে কি কাজ করো তুমি? আর কোথায় করো? কে কে বা থাকে তোমার সাথে? এই, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো নাকি? হ্যাঁ চাইছি। আর তোমার মনে যদি পাপ না থাকে তাহলে তোমার বলতে আপত্তিটা কোথায়? বলবো না। শোনো, আমার কাছে আজ পর্যন্ত কেউ কৈফিয়ত চাইনি, আর তুমিও চাইবে না। এ ব্যাপারে আর একটাও প্রশ্ন করবে না। এ আমি তোমায় একবার বলে দিলাম, কথাটা মনে থাকে জানো। এই যে শোনো। কি হচ্ছে কি? খোড়া, তোমার পিঠে সিঁদুরের দাগ কেন? কোথায়? এই তো পিঠে। না না, সিঁদুরের দাগ কোত্থেকে আসবে? ও অন্য কিছুর দাগ। শোনো, মেয়েরা না কখনো সিঁদুরের দাগ চিনতে ভুল করে না। ছি ছি ছি, তুমি এত নোংরা। এই, অনেকক্ষণ ধরে কিন্তু সহ্য করছি। কি সহ্য করছো তুমি? আর সারা রাত জেগে আমি কি সহ্য করেছি সেটা জানো তুমি? সবে দুদিন হলো বিয়ে হয়েছে, তুমি বাড়িতে বউ ফেলে অন্যের বউয়ের সাথে রাত কাটিয়ে এলে। বেশ করেছি। আমি আমি সবাইকে ডেকে এই দাগটা দেখাবো। কাকা বাবু, কাকা এই! বাবু, আহ! একদম আওয়াজ করবি না। আওয়াজ করলে না মুখ ভেঙে দেবো। তুমি আমার গায়ে হাত তুললে। সোজা কথা, ঘৃণা উঠলে না আঙুল বাঁকাতে হয়। আর একটা কথা জেনে রাখ, তোর খাওয়া পড়ার আমি কোনো অভাব রাখবো না, কিন্তু আমি কোথায় যাই, কি করি, এসব ব্যাপারে একটাও প্রশ্ন করা চলবে না। তাহলে তোমার সাথে সংসার করাও আমার পক্ষে সম্ভব হবে না। আমি আমি আজই বাপের বাড়ি চলে যাব। আমি কিন্তু তোকে আনতে যাব না। যদি হাতে পায়ে ধরে ফিরে আসিস তবে একটা সুযোগ দেব, কিন্তু তারপরে আমার পারমিশন ছাড়া আর একদিনের জন্য বাপের বাড়ি যেতে পারবি না। এই কথাটা তোর বাপের বাড়ির লোকদেরও জানিয়ে দিস। ছি ছি, এতটা নোংরা লোকটা। আমি পারবো না রে সোনা, আমি পারবো না। এই লোকটা আমার জীবন শেষ করে দেবে। না না, তুই আর যাস না দিদি, আমি তোকে যেতে দেবো না। চুপ কর, ছেলে মানুষই করিস না। ছেলে মানুষই? বিয়ের এক সপ্তাহের মধ্যে যে লোকটা নিজের বউকে ফেলে অন্যের বউয়ের সাথে রাত কাটিয়ে আসতে পারে, তার সাথে তুমি নিজের মেয়েকে সংসার করতে পাঠাচ্ছ না? হ্যাঁ পাঠাচ্ছি। মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়, ধৈর্য রাখতে হয়। মা, ও আমার গায়ে হাত তুলেছে। তুলুক, তুই যদি ধৈর্য ধরে থাকতে পারতিস, একদিন দেখবি ওই ছেলে নিজে নিজের ভুল বুঝতে পারবে। কোনো দিনও বুঝবে না। কি শর্ত দিয়েছে তুমি শোনোনি? বাপের বাড়িতেও আসতে দেবে না, শুধু ওখানেই পড়ে পড়ে মার খেয়ে মরতে হবে। তবু একটু ধৈর্য ধর, তোকে একটা কথা বলবো, শুনবি? কি কথা? আমি নিতাইকে বুঝিয়ে সুঝিয়ে তোকে ওর কাছে রেখে আসছি। যত তাড়াতাড়ি পারিস ওর সাথে ঝামেলা মিটিয়ে নিয়ে এবার একটা সন্তানের মা হ। দেখবি বাচ্চা ঘরে এলে সব ঠিক হয়ে যায়। এটাই সংসারের নিয়ম। সোনারপুরের গৃহবধূ কাবেরী দেবী তার মায়ের পরামর্শ শুনে স্বামীর ঘরে ফিরে যান। এর কিছুদিন পরে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। সময় এগিয়ে চলে, কাবেরী দেবীর বোনের বিয়ে হয়ে যায়, তার ভাই সজলও বিয়ে করেন। সব কিছু জগতে বদলে যায়, শুধুমাত্র বদলায় না কাবেরী দেবীর স্বামী নিতাই ঘোষের চরিত্র। তিনি মদ জুয়ার পাশাপাশি
একের পর এক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কও চালিয়ে যান। প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রেও ভদ্রলোক যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছিলেন। কুমারী, সধবা, বিধবা সব রকম প্রেমিকার স্বাদই তিনি এই জীবনে পেয়েছিলেন। 1999 সালে অর্থাৎ যখন এই ঘটনাটি ঘটে তখনও শ্রীযুক্ত নিতাই ঘোষ মহাশয়ের একজন প্রেমিকা ছিলেন। তিনি নিতাইবাবুর এক বিধবা প্রতিবেশী, পেশায় স্থানীয় বাজারের মাছ বিক্রেতা। ইস, রোজ রোজ এই সস্তা আতরগুলো গায়ে ছেটাও কেন বলো তো? এগুলো তো মানুষ মরলে মরার গায়ে দেয়। তুই বোকা, এ তো অগুরু, পুজোতেও লাগে। কেন, মাছের গন্ধে তোমার গা গুলোয়? না না, গা গুলোবে কেন? মাছ তো খাবার জিনিস, মাছ আমি খুব ভালো খাই। কিন্তু কি জানো তো, ওই তোমাকে আদর করার সময় না এই মাছের গন্ধ নাকে গেলে মনটা মাছের দিকে চলে যায়, তাই একটু গন্ধ ছিটিয়ে দিই, মনটা তোমার দিকে থাকে। গায়ের আর দোষ কি বলো? সকাল থেকে বাজারে গিয়ে মাছ বেচি, তারপর চান টান করার তো আর সময় পাই না, টানতে টানতে নিয়ে চলে আসো। কি করবো বলো, তোমাকে ছাড়া যে থাকতে পারি না। সালা কি মশা রে! আমি আর এই ঝোপে ঝাড়ের পেছনে বসতে পারবো না। এইভাবে মেলামেশা করে কি আর মন ভরে? একটা ঘরটরের ব্যবস্থা করো। তোমার বাড়িতে তো ফাঁকা আছে, চলো না তোমার ঘরে যাই। আমার ঘর ফাঁকা? পাশে 70রা আছে না, শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর ননদ, যা বাবা রাবণের গোষ্ঠী। তুমি তো আলাদাই থাকো, তাছাড়া তোমার ভাত কাপড় তো তুমি নিজেই জোগাড় করো, ওদেরও তো পাত্তা দেওয়ার কি আছে? পাত্তার কে দেয়? সারা দিনই তো কথা শোনাচ্ছে, এক কান দিয়ে ঢোকাই আর অন্য কান দিয়ে বের করে দিই। কিন্তু মুশকিলটা এখানেই যে পরপুরুষ ঢোকালে ওরা পাড়ার লোক ডেকে আনবে। তাহলে ওই বাড়িটা ছেড়ে দাও, অন্য কোথাও গিয়ে ওঠ। বাড়িটা ছেড়ে দেবো? অন্য কোথাও উঠবো? ঘরের ভাড়াটা কে দেবে? পয়সা পাবো কোথায়? তাছাড়া বাজারের যে অবস্থা, এই তো দেখো না, কালকে 600 টাকা পাল্লায় তেলাপিয়া তুলেছিলাম, আজ 650 বিক্রি করেছি। এই কটা পড়ে আছে, বাড়িতে গিয়ে রান্না করে খাবো। এবার তুমি বলো, প্রতিদিন 50-100 টাকা রোজগার করে পেট চলে? ওসব কথা ছাড়ো তো, আমি যখন আছি তখন তোমার চিন্তা কি? একটা ঘরের ব্যবস্থা করো না গো। করবো করবো, ভাবছি আমার ঘরে নিয়ে গিয়েই তুলবো। তোমার ঘরে বউ ঝেঁটিয়ে বিদায় করবে? কারো সাহস আছে? আমার চাপাকে যে অপমান করবে না, তাকে আমি তুলে আছাড় মারবো। হ্যাঁ, তুমি খুব ভালো। এই কোথায় যাচ্ছিস? খেলতে যাবি না? শোন, কি হয়েছে? কি হয়েছে মানে? সামনে পরীক্ষা, বাড়িতে পড়ার জন্য স্কুল থেকে ছুটি দিয়েছে, আর তুই খেলতে যাচ্ছিস? কে তুমি আমাকে বারণ করা? কি হয়েছে? কি হয়েছেটা কি? হ্যাঁ, দেখুন না কাকা বাবু, বাড়িতে পড়ার জন্য স্কুল থেকে ছুটি দিয়েছে আর উনি সাত সকালে খেলতে বেরিয়ে পড়ছেন। না মা, এখন খেলতে যেতে নেই, এখন ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর মায়ের মুখে মুখে কোনো তর্ক। তুই যদি আমার মেয়ের গায়ে আর একদিনও হাত দিয়েছিস, আর তোর এই পীড়িতের কাকাবাবু এই উঠোনে পা রেখেছে না, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো, আমি বলে দিয়ে গেলাম তোকে। বেশ হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এবার বাংলার বাজার দেখ। এই তোলো। আমি? আরে তোলো না, আমার চাপা সোনা কেমন পয়া দেখি। না বাবা, আমার ভয় করে। আরে তোলো তোলো, ও এমনিতেও পাবে না, অমনিতেও পাবে না, না উল্টা। এই না হলে আমার চাপা সোনা, এমনি এমনি তোমায় এত ভালোবাসি। বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য। বেঈমান, নেমো খারাপ। কি ব্যাপার, কি চাই? হ্যাঁ, কি চাই? লজ্জা করে না তোমার? আমার বউ ঝামেলা করছে বলি? মেয়েটাও সব জেনে গেছে, এবার বউ ঝামেলা করবে না সেটা তোকে দেখতে হবে না। তুই চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। বাজারের মেয়ে ছেলে, জানা বাজারের মুখ বুঝ না। এই যে ওকে মুখ সামনে কথা বলতে বলো কিন্তু। এই বেরো এখান থেকে। বেরোবই তো, এবার তোমার বাড়িতে যাব, তোমার বাড়ি থেকে তোমার বউকে সব বলবো। আরে তাতে কি তোর সম্মান থাকবে? আর তোর বর জানতে পারলে তোকে অপমান করবে না? অপমান? আর এটা আমার অপমান না? আমার সবকিছু শুষে নিয়ে আমাকে ছেড়ে একটা বেছো মেয়ে ছেলেকে ধরেছে। এই ব্যবসা তুলে কথা বলবি না, বেশ করবো বলবো। কোনটা তোর আসল ব্যবসা আমি কি কিছু জানি না? এই অনেকক্ষণ ধরে তোর আজে বাজে কথা শুনছি। আজে বাজে কথা? আমার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না? না, ছিল না, কোনোদিন ছিল না। তুই আমাকে ভোলানোর অনেক চেষ্টা করেছিস, কিন্তু আমি ভুলিনি। এখন চাপার সঙ্গে সম্পর্ক হয়, তুই সব হিংসায় বলছিস। মিথ্যেবাদী, মুখে পোকা পড়বে তোর, মুখে পোকা পড়বে তোর 14 গোষ্ঠীর। আমার মানুষটাকে নিয়ে যদি টানাটানি করিস
এখান থেকে। দিদি, দিদি আমাকে চেনেন? আপনি মানে আমি আপনাদের পাশের পাড়াতেই থাকি। ও আচ্ছা, আসলে আমি তো বাড়ি থেকে খুব একটা বেরোই না, তাই আমি কাউকে ভালোভাবে চিনিও না। জানি, সব জানি। তা কিছু দরকার ছিল আমার সাথে? কি হলো, আপনি কাঁদছেন কেন? আমাকে ক্ষমা করে দিন দিদি, আমি বিরাট অন্যায় করেছি। আরে কি করছেন আপনি রাস্তার মধ্যে? ক্ষমা করুন। উঠুন, আপনি উঠুন। কি হয়েছে, কি করেছেন আপনি? আমি আসলে আপনার স্বামীর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। ও মানে আপনার সাথেই? আমি একা নই, তার সাথে আর অনেকের সম্পর্ক হয়েছে। আচ্ছা, আপনি তো বিবাহিতা, আপনি আপনার স্বামীর সাথে থাকেন না? থাকি, আমি তাকেও ঠকিয়েছি, পাপ করেছি আমি। আসলে লোকটা আমাকে বলেছিল সে আপনার সঙ্গে সুখী নেই, আমাকে ভুলিয়ে ভালিয়ে দিনের পর দিন আমার সঙ্গে নোংরামো করেছে। চুপ করুন আপনি, আমার এসব শুনতে ভালো লাগছে না, আমি বাড়ি যাব। দিদি আমাকে ক্ষমা করে দিন দিদি, আমি আর কোনোদিন ওই বদমাশ লোকটার মুখ দেখবো না। আমি শুধু আপনাকে একটা খবর দিতে এলাম। কি খবর? আপনার স্বামী এখন যার পাল্লায় পড়েছে, সে কিন্তু আপনার ঘর ভাঙবে। কে সে? চাপা মাছ বিক্রি করে বলে সে কি মানুষ নয়? মানুষ বলছো কেন? মেয়ে মানুষ বলো। তোমার তো মাসে একটা করে মেয়ে মানুষ চাই। তবে তো সব বুঝেই গেছো। তা এই খবরটা কে দিল? ফুলি? শুধু ফুলির নাম বলছো কেন? আরো সবার নাম বলো, একটু শুনি। বাহ, তুমি তো মনের মধ্যে একেবারে নামের লিস্ট বানিয়ে ফেলেছো। তুমিই বলো না। আমি লিস্ট বানিয়েছি? তা এত নাম থাকতে ফুলির নামটাই তোমার মুখে এলো কেন? চাপার কথা সব ফুলি জেনে গেছে বলে? সেটা তোমার ফুলিকেই জিজ্ঞেস করো। আবার চিৎকার করছো, লজ্জা করে না তোমার? আমার কথা নয় ছেড়েই দিলাম, কিন্তু তোমার মেয়েটার দিকে একবার তাকাও, ও তো বড় হচ্ছে। এরপর যখন রাস্তাঘাটে বেরোবে, পাড়ার লোক ওকে ডেকে বলবে যে তোর বাপ ওই বাজারের মাছালির সঙ্গে প্রেম করে, তখন ওর সম্মানটা কোথায় থাকবে? আমার মেয়ের ভাবনা তোমাকে ভাবতে হবে না, আমিই ভাবতে পারি। না, মেয়েটা তোমার একার নয়, ও আমারও মেয়ে। আর ওর জীবনটা আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। আমি আজই ওকে আমার সাথে বাপের বাড়ি নিয়ে চলে যাব। না, আমি তোমার সঙ্গে কিছুতেই যাব না। চুপ, একদম কথা বলবি না। যাবে না আবার, দেখবো কি করে না যাস। জামা কাপড় বই সব গোছা এক্ষুনি, আমি এক্ষুনি বেরোবো। ও বাবা, বাড়ির বাইরে এক পা রেখে দেখো। কি করবে তুমি? আর কত অন্যায় করবে? আমি আমি আমার কথা ভাবি না, কিন্তু মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে। ওকে আমি আমার সাথে নিয়ে যাবই। ও তো যেতে চাইছে না। ওর যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। আর ফুলির কথা বিশ্বাস করে ঘর ছেড়ে যাচ্ছ কেন? আরে ফুলি একটা বদমাইশ মেয়ে। ঠিক আছে, আমি একটা শর্তে থাকতে পারি। কি শর্ত? তোমার তো মদ খাওয়ার, এই জুয়া খেলা ছাড়া আর তো কোনো নেশা নেই। তা পাশের ঘরটা তো খালি আছে, ওখানে বসেই নয় করো। না, ওই ঘরে আমি মদের আসর বসাতে পারবো না, তাতে বদনাম হবে। ঠিক আছে, আমি আর রাতে ঘরের বাইরে থাকবো না। হয়েছে তো? তাহলে আমি কাজে বেরোই। হ্যাঁ যাও, তোমার ওই মাছবাড়িকে গিয়ে সব কথা জানাও, দেখো সে কি বলে। আমি কি চুরি করি না লোকের পকেট মারি? তোরা তো সব স্বামীর পয়সায় খাস, আমি আমি নিজে রোজগার করে খাই। আমার মতো স্বামী বললে কি করবি তোরা? কি কি করবে আবার? না খেতে পেয়ে মরবে। তো ছাড়ো তো ওদের কথা। ছেড়ে দেবো? আমার নামে যারা পাঁচজনের কাছে বদনাম করে বেড়াচ্ছে আমি ছেড়ে দেবো? আরে প্রেম করতে গেলে একটু আধটু বদনাম হয়, ওসব গায়ে মেখো না। তার চেয়ে বরং তুমি এই সেন্টটা গায়ে মাখো, হ্যাঁ, আর জীবনটা আনন্দে কাটাও। একদম আমার সাথে বদমাইশি করবে না। মাচালির সাথে প্রেম করতে গেলে মাছের গন্ধ শুকতে হবে। ও ভালো কথা। পুজোতে শাড়ি নেবে না? পুজোর শাড়ি নিয়ে কি করব?
পুজোর শাড়ি পরে কি এই ভাগাড়ে বসবো নাকি ওই বাজারে গিয়ে মাছ বেচবো? ঠিক আছে, দেখছি। আর দেখছি? বউ বাচ্চাকে নিয়ে যখন বাপের বাড়ি যেতে চায় তখন আপত্তি করো কেন তুমি? বউ আর বাচ্চা বাড়িতে না থাকলেই তো আমি মাঝে মাঝে যেতে পারি। কথাটা তো মাথায় আসেনি, আমিই তো যেতে বারণ করলাম। এখন বলি কিভাবে? এই হ্যাঁ। কি বিড়বিড় করছো? হ্যাঁ? না, ভাবছিলাম কি করে তোমায় বাড়ি নিয়ে যাবো। পুজোর সময় বউকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। দেখছি। দেখছি না, পুজোর সময় তোমার দেওয়া শাড়ি পরে আমি সপ্তমীর দিন তোমাদের বাড়ি গিয়ে হাজির হব। ভালো চাও তো বউ আর বাচ্চাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, বুঝলে? এবারে তো পুজো 5 দিন পড়েছে, তো তাই বলছিলাম যে প্রথম সপ্তমীর দিন এবছর আমাদের বাড়িতে গেলে হতো না? না। দশমীর পরে তো আর যাবো না। গেলে ওই প্রথম সপ্তমীর দিনই যেতে হবে। আমি দশমীর পরে গিয়ে নিয়ে আসবো। সত্যি? যাও ঘুরে এসো। মা, কি হয়েছে? তুমি আজই দিদিকে নিয়ে এসো। কেন, কি হয়েছে? ওই শয়তানটা বাজারের একটা মাছওয়ালিকে নিয়ে পুজোর বাজার করছে। আমি নিজের চোখে দেখেছি। সে কি সোহাগ! ইচ্ছে করছিল একেবারে অটোটা ওদের গায়ের উপর দিয়ে চালিয়ে দিই। শোনা, দরজাটা বন্ধ কর তো, আমি একটু আসছি। কোথায় যাবে? আমাকে একটু ওদের বাড়ির সামনে নামিয়ে দে। প্রচুর, এই 12টা বছর ধরে প্রচুর মেয়ের সঙ্গে ঘুরেছে, বিধবা মানে সধবা, বিয়ে হয়নি, প্রচুর মেয়েদের সাথে আমরা দেখেছি, আমার মেয়ে নিজে দেখেছে, ঘরে নিয়ে আসতো পর্যন্ত। মা, তুমি? আর কে এসেছে? কেউ না। কি হয়েছে মা? তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কথা? কি কথা? নিতাই কোথায়? আমি ভেবেছিলাম নিতাই বোধহয় শুধরে গেছে। না মা, ও কখনো শুধরবে না। এই মাছালির কথা আমি জানি। তুই জানিস? হ্যাঁ মা, তোমার জামাইয়ের কীর্তির শেষ নেই। আমার জীবনটা শেষ হয়ে গেল গো। অমন কথা বলিস না, মেয়েটার মুখের দিকে তাকিয়ে মন শক্ত কর। মেয়ে? ও আমার মেয়ে না মা, ও বাপেরই মেয়ে। এসব কি বলছিস তুই? ছাড়ো এসব কথা, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। না, চা খাবো না, সজল অটো নিয়ে বাইরে আছে। ভাই এসেছে? তো বাইরে কেন? ও ভেতরে আসবে না, তোকে আর মিলিকে নিয়ে যাবে। আমি যাবো না মা। তুই যে পুজো যাবি বলেছিলি। না মা, আমি গেলে ওই মেয়েটাকে নিয়ে আবার বাড়িতে ঢুকবে, আর এই সুযোগটা আমি ওকে দেব না। আজ ফিরুক বাড়িতে, আজই একটা হেস্তনেস্ত করব। তাহলে তুমি পুজোয় বাড়িতে যাবে না? কেন, গেলে সুবিধা হয়? তুমি যেতে চেয়েছিলে। এখন নিজেই যেতে চাইছি না। কেন? যাওয়ার মুখ নেই তাই। হাত ছাড়ো। বিয়ের পর স্বামী আগে না ভাই আগে? স্বামী? স্বামী বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে কেন? আমি কোনো খারাপ কাজ করিনি, সব মিথ্যে কথা। মিথ্যে কথা? ভাই নিজের চোখে দেখেছে। আরে ভুল দেখেছে, ভুল। সবাই ভুল দেখে আর ভুল জানে, তাই না? আর তুমি একেবারে সত্যবাদী যুধিষ্ঠির। এই একদম গলা চড়াবি না, না পোষালে বাড়ি থেকে বেরিয়ে যা। যাব না। আমি যখন সুখ পাইনি, তোমাকেও আমি সুখ পেতে দেব না। কি করবি? হ্যাঁ কি করবি তুই আমার? কি করবি? যাবি না? বল।
কোথায় যাচ্ছিস? প্যান্ডেলে। একটু পরেই তো মামা বাড়ি যাবি, এখন প্যান্ডেলে যাবার কি আছে? আমি মামা বাড়ি যাব না। যাবি না মানে? মা একা একা যাবে নাকি? মাও যাবে না। তুমি কি সত্যিই যাবে না? না। তোমার মা ভাই বোন কিন্তু খুব কষ্ট পাবে। তাতে তোমার কোনো অসুবিধা হবে? না যেতে হয়তো যেও না, তারা কথা বলছো কেন? আমি যাই। এই দাঁড়া। আবার কি হলো? জানো এই দুদিন ধরে না ওর পেটটা আবার খুব ব্যথা করছে। এই মায়ের সঙ্গে একটু ডাক্তারখানা যা তো। এখন কোনো ডাক্তারখানা খোলা নেই। আগে বলতে কি হয়েছিল? আরে হরহরিতলার ওই হোমিওপ্যাথি ডক্টরের চেম্বার আছে না, ওটা খোলা আছে, আমি খবর নিয়েছি। এখন এই হরহরিতলা যাব? আরে যাও না, কতক্ষণ আর লাগবে? রান্না টান্না যদি কিছু বাকি থাকে আমাকে বলে যাও, আমি করে রাখবো। না না ঠিক আছে, আমি এসে করব। আমি যাচ্ছি। দাঁড়া এখানে চুপচাপ। একটা কথা কি বারে বার বলতে হয় নাকি তোকে? যা মায়ের সঙ্গে ডাক্তারখানা যা, মাকে বাড়িতে দিয়ে তারপর প্যান্ডেলে যাবি। এবার আমি প্যান্ডেলে যাই। যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, আমি রান্না বসাচ্ছি। ঠিক আছে। আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু। ভাল লাগে না। নকশা হচ্ছে নকশা। ওই দেখো তোমার বউ। হ্যাঁ ভয় পেয়ে গেলে? বউকে এত ভয়? রাক্ষস নাকি? খোলো, কে? দরজা খোলো বলছি। কি হলো, দরজা খুলবে? খুলবে নাকি আমি পাড়ার লোক ডেকে তোমার কীর্তি দেখাবো? নার্সিংহোমে নিয়ে যাস। কি হয়েছে? কি হয়েছে? কাঁদছিস কেন? সব শেষ হয়ে গেছে। দিদি দিদি আর নেই। মিথ্যে কথা, কোথায় দেখি? আমার নিয়ে চল তো। বাড়ি চলো। বাড়ি গিয়ে কি করব? কেন বাড়ি যাব? আমার মুখটা একটু দেখবো বাবা। ওই মুখ তোকে দেখানো যাবে না, মা, তুমি দেখতে পারবে না। কেন দেখতে পারবো না? আমি আমার মেয়ের মুখ দেখতে পারবো না। তুমি বাড়ি চলো মা, বাড়ি চলো। ছাড়, আমি ওর মুখটা একবার দেখবো। ওরে, আজকে একটু বিসর্জন, সবাই মাকে দেখতে যাবে, আমি আমার সোনার প্রতিমাকে দেখবো না? ওরে একবার দেখতে তোর মুখটা বাবা। চুপ করো মা, তুমি চুপ করো। আমি ছাড়বো না। আপনি জেনে রাখুন, আজকে বিজয়া দশমীর দিন। আমি মায়ের নামে প্রতিজ্ঞা করছি, যতদিন না আমার মেয়ের মৃত্যুর বিচার পাবো ততদিন আমি মা দুর্গার মুখ দেখবো না। এটাই আমার প্রতিজ্ঞা। আমি এর শেষ থেকে ছাড়বো। এত বড় অন্যায় মা দুর্গা কিছুতেই সহ্য করবে না দিদি। দেখবেন দেখবেন ওষুধ ঠিক শাস্তি পাবে, ঠিক। ঠিক এখান থেকেই শুরু হয় এই মায়ের সংগ্রাম। অবশ্য তার আগেই অর্থাৎ সপ্তমীর দিন রাতেই কাবেরী দেবীর বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় কাবেরী দেবীর স্বামী নিতাই ঘোষকে। তারপর দীর্ঘ 15 বছরের সংগ্রাম, নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে দীর্ঘ 15 বছর পর অর্থাৎ 2014 সালের জুন মাসে মেয়ের হত্যাকারী যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের শাস্তিকে আদায় করে নেন এই বৃদ্ধা মা। মেয়ের শোকে পাথর একটি মা হয়তো তার মেয়েকে কোনোদিনই ফিরে পাবেন না। তবুও আদালতের এই ন্যায় বিচারে তিনি অন্তত একটু হলেও স্বস্তি নিশ্চয়ই পেয়েছিলেন। মোটিভ হচ্ছে হাজব্যান্ড ওয়ার অ্যাডিক্টেড টু সাম আদার ওমেন, একটাই মোটিভ যা পেয়েছি আমাদের সরকারি সাক্ষ্য প্রমাণে এসেছে। যাই হোক, মেয়ে যদিও আলাদা কথা বলেছিল, কিন্তু সেই কথা আদালত আলটিমেটলি গ্রাহ্য করেননি। তিনি আলটিমেটলি 20 তারিখে মারা যান। মৃত্যুকালীন জবানবন্দি ডাক্তারের কাছে দিয়েছিলেন, 4-5 জন ডাক্তার সাক্ষ্য দিয়ে গেছে।
তারপর সব আর্গুমেন্ট সওয়াল জবাব শুনে মাননীয় আদালত গত 31শে মে তাকে দোষী সাব্যস্ত করলেন। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি 302 এবং 489 এর 498 এর ধারায় পরের দিন তাকে সাজা ঘোষণা করা হলো। তাতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন। সাজাতে ওর ফাঁসি হলে ভালো হতো। আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, ওর ফাঁসি হলে ভালো হতো। 12টা বছর ঘর করে তারপর মারলো। প্রচণ্ড অত্যাচার সহ্য করেছে, প্রচণ্ড মার খেয়েছে, সিগারেটের চাকা সারাটা পিঠ পোড়ানো। কিন্তু একটি কৌতূহল বোধ হয় আপনাদের মনে থেকেই গেল, কাবেরী দেবীর সেই ছোট্ট মেয়েটির কি হলো? এখানেও একটি অদ্ভুত ব্যতিক্রম আমাদের চোখে পড়েছে। কাবেরী দেবী যখন হাসপাতালে ছিলেন তখন তার মেয়েটি একটিবারের জন্যও তার মাকে দেখতে যায়নি। কাবেরী দেবীর মৃতদেহের আশেপাশেও তাকে দেখা যায়নি। শুধু তাই নয়, এই দীর্ঘ মামলা চলাকালীন এই মেয়েটি বড় হয়েছিল। এখন তো সে রীতিমতো যুবতী, কিন্তু এই গোটা মামলায় সে তার বাবার পাশেই দাঁড়িয়েছে। না, আমরা কিন্তু সমালোচনা করছি না। তার মতন আর কোনো সন্তানের ভাগ্যে যেন এরকম নির্মম অভিশাপ নেমে না আসে, তবেই আমাদের এই মায়ের অনন্ত সংগ্রাম সফল হবে। পরবর্তী পর্বে দেখব এরকমই একটি সত্য ঘটনার চিত্ররূপ। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।